আমাদের তবে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোঝা, কারণ এই বাজেট আমাদের আগামী 1 বছর এবং দীর্ঘমেয়াদে আমাদের সকলের নাগরিক জীবনের উপরে প্রভাব ফেলবে। আমাদের একদম নিত্যদিনের প্রত্যেকটা জিনিসের উপরে এই বাজেটের প্রভাব রয়েছে, সেজন্য নাগরিক হিসেবে আমাদের এটা জানা বোঝা গুরুত্বপূর্ণ। আজকে আপনারা হয়তো জানেন যে জাতীয় নাগরিক পার্টির যেই ছায়া বাজেট প্রণয়ন সংক্রান্ত উপকমিটি আছে, তাদের আয়োজনে ঢাকায় একটা দিনব্যাপী আলোচনা চলছে বাজেট নিয়ে, এবং সেখানে বাংলাদেশের বাজেট এবং ফাইন্যান্স সেক্টরের যারা এক্সপার্টরা আছেন সবাই আলোচনা করছেন। তো আমার আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটু, সেটাও পুরোটা লাইভ হচ্ছে এনসিপির পেজ থেকে বা মিডিয়ার মাধ্যমে, একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, সেখান থেকে আরও কিছু ইনসাইট আপনারা পাবেন বাজেট নিয়ে। আমি একটা বাজেট প্রণয়নের সাথে সম্পৃক্ত ছিলাম কিছুটা, যেহেতু আমি বিগত বছর অন্তর্বর্তীকালীন সরকারে ছিলাম। তো লাস্ট ইয়ারের বাজেটটা আমাদের হাত ধরেই হয়েছে, যদিও অর্থ মন্ত্রণালয়ের মূল কাজ থাকে, আমরা ক্যাবিনেটে সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি। তো লাস্ট ইয়ারের বাজেটে পূর্ববর্তী বছরের বাজেট থেকে কিছু কম বাজেট নেওয়া হয়েছিল, আপনারা জানেন। কারণ আমাদের বাজেটকে শেখ হাসিনা ঋণ নিতে নিতে এমন মানে ইনফ্লেট করে ফেলেছে, এত বড় বাজেট বানিয়ে ফেলেছে, এবং ফলে এটার ঘাটতি বাজেটের কারণে আমাদেরকে প্রতি বছর অনেক বড় পরিমাণ ঋণ নিতে হয়। এবং আপনারা জানেন যে আমাদের পার পার্সন প্রত্যেকের মাথায় সরকারিভাবে কত ঋণ আছে, এবং এই কারণেই আমাদের মূল্যস্ফীতি থেকে শুরু করে এই যে চ্যালেঞ্জগুলো, আমাদের মুদ্রার মান কমে যাওয়া, এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছিল। এর জন্য প্রত্যেকটি নাগরিককেই আমাদেরকে ফেস করতে হয়েছে যে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে ঊর্ধ্বগতি, সেটা আমাদেরকে ফেস করতে হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাজেটটা কিছুটা কমিয়ে এনে কাছাকাছি রেখে পূর্ববর্তী বছরের এই মূল্যস্ফীতিকে এক ধরনের একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল, এবং সেটা অনেক ক্ষেত্রে সফলও হয়েছে। আপনারা দেখেছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অনেকটাই কন্ট্রোল করা গেছে। প্রথম দিকে একটু চ্যালেঞ্জ ছিল, কিন্তু পরবর্তী সময় কন্ট্রোল করা গেছে। তা এবার আমরা সংসদে আগামী অর্থ বছরের বাজেট আগামী 11 জুন উপস্থাপন হতে যাচ্ছে। সম্ভাব্য আকার আমরা পেয়েছি, একটা ধারণা পেয়েছি যে 9,30,000 কোটি টাকার মতো একটা বাজেট হবে। তো চলতি অর্থ বছরের বাজেটটা হচ্ছে 7,90,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 1,40,000 কোটি টাকা বেশি ধার্য করা হচ্ছে। এটা স্বাভাবিক হওয়ারই কথা, কারণ আমরা এই সরকারের যেই ইশতেহার দেখছিলাম, এবং সেখানে এই যে এই কার্ড ওই কার্ড বিভিন্ন কার্ডের মাধ্যমে তারা সোশ্যাল সেফটি নেটে বাজেটটা এবার অনেক বেশি বাড়বে বলে আমাদের মনে হচ্ছে। আর্থিক কাঠামোর বড় ধরনের সংস্কার ছাড়া এত বড় বাজেট কিভাবে বাস্তবায়ন করা হবে তা এখনও পরিষ্কার না। প্রথমত রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় রাজস্ব প্রবৃদ্ধি প্রায় 42%, যা অতীতের তুলনায় অত্যন্ত উচ্চ। নিকট অতীতে সর্বোচ্চ রাজস্ব প্রবৃদ্ধি ছিল 2011 সালে প্রায় 27%। ফলে বর্তমান কর প্রশাসনিক সক্ষমতা দিয়ে এই লক্ষ্য অর্জন বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করছি। দ্বিতীয়ত বাজেটে ঘাটতি থাকছে প্রায় 2,35,000 কোটি টাকা। এত বড় ঘাটতি কিভাবে পূরণ করা হবে এবং বর্তমান আর্থিক সক্ষমতা এটি সামলাতে প্রস্তুত কিনা, সেটিও প্রশ্ন থেকে যায়। দেশি বিদেশি ঋণ নির্ভরতার পাশাপাশি টাকা ছাপানোর মাধ্যমে বাজেট ঘাটতি পূরণের প্রবণতা দেখা গেলে তা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। তো একটা জিনিস, একটা কনসার্ন আমরা বিভিন্ন মহল থেকে, এক্সপার্টদের থেকেও শুনছি যে এবারের বাজেটের পরিমাণটা যদি এক জাম্পে এত বেশি বাড়ে, এটার ফলে আমাদের এখানে আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হতে পারে। কারণ সরকার এই বাজেটের আয়টা কোথা থেকে আসবে সেটা নিয়ে খুবই অ্যাম্বিশিয়াস কথা বলছে, যেটা আসলে বাস্তবায়ন কতটা সম্ভব সেটা আমরা নিশ্চিত না। তো আলটিমেটলি ওই আয়ের লক্ষ্যমাত্রা যদি অর্জন করা না যায়, তাহলে এই ব্যয় বাস্তবায়ন করতে গিয়ে এর চাপটা এসে পড়তে পারে আপনার আমার সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে। তৃতীয়ত রাজস্ব আদায়ে সরকারের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতির কথা শোনা যাচ্ছে, তবে বাস্তবায়নের কোনো সুস্পষ্ট প্রস্তুতি বা হোমওয়ার্ক দৃশ্যমান নয়। বর্তমান কাঠামো অপরিবর্তিত রেখে কিভাবে এত বড় রাজস্ব আহরণ করা হবে তা স্পষ্ট নয়। এক্ষেত্রে নিম্ন ও মধ্য আয়ের মানুষের উপর করের বোঝা চাপিয়ে দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। পরোক্ষ আয়ের পরিবর্তে প্রত্যক্ষ আয়ের দিকে মনোযোগ দিতে হবে। উচ্চ আয়ের মানুষের কর ফাঁকি রোধ করতে হবে, নতুন কর ক্ষেত্র খুঁজে বের করতে হবে, অর্থ পাচার রোধ করতে হবে।
সরকারের উচিত ছিল একটি স্থিতিশীল কর্মসূচির মধ্যে থেকে বাস্তবসম্মত আয় অনুযায়ী ব্যয় নির্ধারণ করা, কিন্তু এখন ব্যয়কে কেন্দ্র করে কাল্পনিক আয়ের হিসাব দাঁড় করানো হচ্ছে। একটি নির্বাচন পরবর্তী সরকারের প্রথম বাজেট হওয়ায় জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রীয় সংস্কার, গণভোট ও কাঠামোগত পরিবর্তনের প্রতিফলন থাকবে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো দিক নির্দেশনা দৃশ্যমান নয়। বাকিটা আমরা বাজেট প্রস্তাবনাটা আসলে আমরা হয়তো জানতে পারবো। বর্তমান অর্থনীতির মৌলিক সংকটগুলো উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের স্থবিরতা, বিনিয়োগ সংকট ও রাজস্ব ঘাটতি নিয়ে বাজেটে সুস্পষ্ট সমাধান রূপরেখা এখনও দেখা যাচ্ছে না, বরং ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড বা খাল খননের মতো কর্মসূচি নিয়ে আলোচনা বেশি দেখা যাচ্ছে। সরকারের ক্ষমতায় আসার কয়েক মাস পার হলেও অর্থনীতির প্রকৃত অবস্থা নিয়ে কোনো পূর্ণাঙ্গ মূল্যায়ন বা প্রমাণভিত্তিক রিপোর্ট প্রকাশ করা হয়নি, ফলে নীতি নির্ধারণ কতটা বাস্তব তথ্য নির্ভর হচ্ছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। দুদক আইনে কমিশন শূন্য হওয়ায় 30 কার্যদিবসের মধ্যে নতুন কমিশন গঠনের বাধ্যবাধকতা থাকলেও এখনও কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় সার্চ কমিটি গঠন করা হয়নি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে জন আকাঙ্ক্ষা তার দিকে সরকারের যে কোনো মনোযোগ নেই। এক্ষেত্রে বোঝা যায় দুর্নীতি প্রতিরোধের প্রধান প্রতিষ্ঠানটিকে অচল করে রেখে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বাজেট বাস্তবায়নে কতটা দুর্নীতিমুক্ত থাকবে সেই প্রশ্নটা থেকে যায়। এছাড়াও সরকারের ব্যয়ের একটি বড় অংশ খরচ হয় স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, অথচ অন্তত 1/3 ইউনিয়ন পরিষদ, সকল উপজেলা, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধি নেই। এমন অবস্থায় বাজেট ব্যয় কত স্বচ্ছ থাকবে, জনপ্রত্যাশা পূরণ করবে, আমরা তা নিয়ে সন্দিহান। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনও কোনো সুস্পষ্ট পরিকল্পনা দিচ্ছে না। আমরা দেখছি প্রতিবারই এডিপি বাস্তবায়নের হার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয় না। বিশেষ করে অর্থবছরের শেষ দিকে তড়িঘড়ি করে খরচ করা হয় এবং এই ধরনের প্রবণতা থেকে বের হওয়ারও কোনো দিশা সরকারের কাছ থেকে পাওয়া যাচ্ছে না, বরং কোনো ধরনের পরিবর্তন ছাড়াই আসন্ন বাজেটে রেকর্ড 3 লাখ কোটি টাকা বৃদ্ধি করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কারণে 4,900 পণ্যে শূন্য শুল্ক সুবিধা দেওয়া হলে অন্যান্য বাণিজ্যিক অংশীদারের সঙ্গে যে শুল্ক জটিলতা তৈরি হতে পারে তা মোকাবেলায় এখনও দূরদর্শী পরিকল্পনা নেওয়া প্রয়োজন। রাজস্ব আদায় বৃদ্ধির কোনো বিকল্প আমরা দেখি না। রাজস্ব আদায় বৃদ্ধি না করে বাজেট বৃদ্ধি হতে থাকলে দিন শেষে এটার প্রভাব আপনাদের মতো সাধারণ জনগণের উপর পড়বে। ছোট ছোট জিনিসে কর বৃদ্ধি পাবে, যেমন আমরা এখন মোটরসাইকেলের ব্যাপারেও দেখছি, আর আরও অনেকগুলো বিষয় হয়তো বাজেট প্রণয়নের প্রস্তাবিত বাজেট আসার পর আমরা জানতে পারবো। এছাড়াও আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কথা বলতে বলতে আমরা বিরোধী দল, আপনারা, জনগণ সবার আমার মনে হয় সবাই একটু ধৈর্য হারা হয়ে গেছে। সবার মনে হচ্ছে এটা নিয়ে কথা বলে বোধহয় আর কোনো লাভ নেই। তবে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে সারা দেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ চলছে এটা নিয়ে, এবং এটাকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক দাবি এবং বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক কর্মসূচি চলমান থাকবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে একটা গণভোটের পরে দেশের 70% জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পরেও সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদেরকে দাবি করতে হচ্ছে। এটা আমাদেরকে আসলে ইন্ডিকেট করে যে বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের রায়ের প্রতি বর্তমান সরকারের যে কোনো ধরনের সম্মান, শ্রদ্ধা কিংবা কোনো ভ্রুক্ষেপ নেই, সেটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আমরা জানি আপনাদের ময়মনসিংহের একটা বড় সমস্যা কিছুদিন আগেই আমরা দেখেছি, যখন তীব্র বৃষ্টিপাত হলো, হাওর অঞ্চলের ফসল কীভাবে ডুবে গেল এবং নষ্ট হয়ে গেল। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই সমস্যা সমাধানের জন্য একটা সাস্টেনেবল সম্ভাব্য সমাধান প্রস্তাব করেছিলাম। এবার নির্বাচনের আগে আমরা আমাদের ইশতেহারে সেটা রেখেছিলাম। আমরা আবহাওয়ার সাথে সমন্বয় করে একটা কৃষি বিমা চালুর কথা বলেছিলাম, যাতে করে এই যে যখন ক্ষতিটা হলো অতিবৃষ্টির কারণে, তখন কিন্তু এই যে মেজার করা যে কার কত ক্ষতি হয়েছে, তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে, আবার ক্ষতিপূরণ যখন আসে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সেটা যারা বাস্তবায়নকারী সংস্থা থাকে তারা সেটা সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছে দেয় না, বা এই ক্ষেত্রে অনেক ধরনের অস্বচ্ছতা আছে। তো সেই জন্য আমরা এই কৃষি বিমাটার কথা বলেছিলাম, যেটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে এই যে যখন বৃষ্টিটা হবে সাথে সাথে এটার কিন্তু ডেটা আমাদের কাছে মানে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ডেটাটা বের করা খুব কঠিন না, যে কোন কৃষকের কত ক্ষতি হচ্ছে। এবং যখন কৃষি বিমার মাধ্যমে পোর্টালে সব কিছু থাকবে যে তার কতটুকু কৃষি জমি আছে, এই বৃষ্টিতে, সামনের বৃষ্টিতে তার কতটুকু ক্ষতি হতে পারে সেটা আগে থেকেই মেজারমেন্ট করে রাখা সম্ভব। এবং যখন এই ঘটনাগুলো ঘটবে কৃষি বিমার মাধ্যমে সরাসরি সেটা এই কৃষকের ক্ষতিপূরণটা দেওয়া সম্ভব। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এটা
আমরা প্রস্তাব করেছিলাম ইনশাল্লাহ কখনো যদি জাতীয় নাগরিক পার্টি ক্ষমতায় আসে আমরা এই বাস্তব ভিত্তিক এই সমাধান আমরা বাস্তবায়ন করব। আমরা ইদানিং দেখছি যে সীমান্ত হত্যা, ধর্ষণ থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। যদিও আমরা পূর্ববর্তী সরকারের সময় বারবার শুনেছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনিই বলতেন যে নির্বাচিত সরকার আসলে সব কিছুর সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখজনক যে নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দেশে যে নৃশংসভাবে শিশু ধর্ষণ এবং হত্যার সংখ্যা বাড়ছে, এটা আমাদের প্রত্যেকের জন্য শঙ্কার, প্রত্যেকের নাগরিক জীবনের জন্য শঙ্কার। এবং নারীরা এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের শঙ্কা এবং ভয়ের পরিস্থিতির, আতঙ্কের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দেবেন। এক্ষেত্রে যদি বিরোধী দলের কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখছি যে আপনাদের মনোযোগ আইনশৃঙ্খলার দিকে না গিয়ে আরও বিভিন্ন গিমিকি কার্যক্রমের দিকে যাচ্ছে। আপনারা বিভিন্ন পিয়ার স্টান্টবাজির দিকে বেশি আগ্রহী হয়ে উঠছেন। আমরা বিভিন্ন সময় শুনি, বিভিন্ন বা কার্যক্রমে আমাদের কাছে মনে হয়, সংসদে কথা দেখেও মনে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাই ঠিকভাবে পালন করছেন না। তো আমরা দাবি করতে চাই নাগরিকদের পক্ষ থেকে যে সর্বপ্রথমে এই দেশের নাগরিকের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের বিশেষ করে আমাদের নাগরিক যখন আমরা বলি তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের 50% নাগরিক হচ্ছেন আমাদের নারীরা, আমাদের মা বোনেরা। তাদের নিরাপত্তাটা আমাদেরকে বিশেষভাবে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের জাতীয় নিরাপত্তার যে ইন্ডেক্স সেটার একটা ডেভেলপমেন্ট করতে পারবে। সীমান্তে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদীরা ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত হত্যা বেড়ে গেছে। তারা ঘোষণা দিচ্ছে যে পুশব্যাক করবে তারা, কিন্তু আমরা আজকেও আমি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস ব্রিফিং দেখলাম, তিনি সেখানেও এই বিষয় নিয়ে তিনি বলছেন এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। তো সিএ এবং আসামের একটা আইনের কথা বললেন যে সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যে আইনের ফলে সেখানকার নীতি নির্ধারকরা যে আইনের বাস্তবায়নের মাধ্যম হিসেবে বলছেন যে সেখানে যাদেরকে সন্দেহ হবে তারা ধরে বাংলাদেশে পুশব্যাক করবে, সেটা আর ভারতের অভ্যন্তরীণ বিষয় থাকে না। যখন বাংলাদেশে পুশব্যাক করার বিষয়টা আসে এটা বাংলাদেশের বিষয় হয়ে যায়, এটা একটা ইন্টারন্যাশনাল কনসার্ন, ন্যাশনাল একটা কনসার্ন হয়ে যায় আমাদের জন্য। আমরা হয়তো ভবিষ্যতে রোহিঙ্গা সংকটের মতো আরও বড় কোনো সংকটের দিকে যাচ্ছি। আমরা আসামের নীতি নির্ধারকদের পক্ষ থেকে এই ধরনের কথা শুনছি, এখন পশ্চিমবঙ্গের নীতি নির্ধারকদের পক্ষ থেকে এই ধরনের কথা শুনছি, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এটাকে বলছেন ভারতের অভ্যন্তরীণ বিষয়। তো এই জাতীয় সংকটটাকে আগে অ্যাড্রেস করতে হবে, অ্যাকনোলেজ করতে হবে যে তারা এটা করছে এবং তারা এটা বলছে, এটা আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সরকারকে অ্যাকনোলেজ করতে হবে। তারপর এটা সমাধানের জন্য পথ খুঁজতে হবে এবং কোনোভাবে এই পুশব্যাক করার সুযোগ তাদেরকে দেয়া যাবে না। আপনারা হয়তো সবাই অবগত হচ্ছেন প্রায় 90 লাখ ভোটার তালিকা থেকে 90 লাখ মানুষকে পশ্চিমবঙ্গে বাদ দেওয়া হয়েছে। তো তারা যদি মনে করে যে এই 90 লাখ পশ্চিমবঙ্গের নাগরিক না, তাহলে তারা কি 90 লাখকেই বাংলাদেশে পুশব্যাক করবে কিনা, এটা কিন্তু একটা শঙ্কা তৈরি করে আমাদের মধ্যে। তো সরকারের এই বিষয়ে আমরা স্পষ্ট অবস্থান এবং স্পষ্ট রাজনৈতিক বক্তব্য আমরা শুনতে চাই। আমরা দেখছি যে বিএনপি সরকার ক্ষমতায় এসে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, গণভোটের রায় থেকে শুরু করে সব কিছুকে এক ধরনের ধূলিসাৎ করে দিচ্ছে। ইভেন তারা তাদের 31 দফা, তারা তাদের ইশতেহার সেটাও মানছে না। কিন্তু আমরা তাদের ওভার কনফিডেন্স দেখে আমাদের মাঝে মধ্যে মনে হতো যে তারা হয়তো অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রে বা প্রশাসন সরকার পরিচালনার ক্ষেত্রে সফল হবে, কিন্তু আমরা দেখছি সেখানেও তারা খুব বাজেভাবে ফেল করছে। একটা তো বললাম আইনশৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা আমরা দেখি মাঝে মধ্যে আমাদের বিভিন্ন বন্ধুরা যারা অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করেন, মন্ত্রণালয়ের খোঁজখবর রাখেন বা আছেন, তাদের থেকে শুনি যে এখন মন্ত্রণালয় কমান্ডিং অথরিটি হয়ে গেছে 3-4 জন। একজন হচ্ছে যে উপদেষ্টা দায়িত্বে আছেন তিনি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার প্রধানমন্ত্রীর কোনো ব্যক্তিগত ব্যক্তিরাও আছেন যারা হয়তো পরিচালনা করেন। তো অ্যাডমিনিস্ট্রেশন এক কনফিউশনের মধ্যে থাকে যে কার কথা শুনবে, মন্ত্রীর কথা, প্রতিমন্ত্রীর কথা, উপদেষ্টার কথা না প্রধানমন্ত্রীর লোকের কথা। তো অনেকেই এই কথা শোনার কনফিউশনের মধ্যে একজনের কথা শুনতে গিয়ে আরেকজনের কথা না শুনে ওএসডি হয়েছেন, পরিবর্তন হয়েছেন। তো এইভাবে অ্যাডমিনিস্ট্রেশন চালালে বাংলাদেশ একটা গভীর সংকটের দিকে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষণগুলো দেখে ফেলেছি। আমরা দেখেছি যে ঈদ যাত্রায় কি ভয়ানক মিসম্যানেজমেন্ট সরকার করেছে।
আমরা দেখেছি যে এবার যে বৈশ্বিক সংকট, তেলের সংকট, সেটাকে ম্যানেজ করতে সরকার কীভাবে ব্যর্থ হয়েছে, এবং সামনের দিনেও এই সমস্যাগুলো, এই সংকটগুলো আমাদের সামনে আসতে থাকবে। কারণ আমরা দেখছি যে একই সাথে অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনায় সরকার আসলে ফেল করছে। আমাদের সামনে এখন একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন তো একেবারেই কাছে চলে এসেছে, পশ্চিমবঙ্গে তারা তাদের জয়ের মধ্য দিয়ে তারা কমিউনাল পলিটিক্স করছে। তারা সেখানে সংখ্যালঘুদেরকে মারার মাধ্যমে তারা ঘোষণাই দিচ্ছে যে আমি এখানে মুসলমানদের জন্য কাজ করবো না, মুসলমানরা আমাদের ভোট ব্যাংক না, তাদেরকে আমরা পুশব্যাক করবো, বাংলাদেশে পাঠিয়ে দিব, তারা এই দেশের নাগরিক না। এই যে কমিউনাল পলিটিক্সটা তারা শুরু করেছে, এটা আমাদের জন্য একটা জাতীয় সংকট বা শঙ্কা তৈরি হচ্ছে যে বাংলাদেশেও কি এটার কাউন্টারে কমিউনাল পলিটিক্সের জন্ম হবে কিনা। তো এই জিনিসটা নাগরিক হিসেবে আমাদের সকলকে এই বিষয়টা নিয়ে সচেতন থাকতে হবে যে ওই কথায় কথায় আমাদের মা বাবারা বলেন যে কুকুর যদি কামড় দেয়, কুকুরকে তো আর মানুষ হয়ে গিয়ে আমরা কামড় দিতে পারি না। তো ভারতের উগ্রবাদীরা যদি এই সংখ্যালঘু আক্রমণের, অত্যাচারের রাজনীতি করে, আমরা সেম রাজনীতি তো করতে পারি না। আমাদেরকে অবশ্যই আমাদের এখানে সংখ্যালঘুদের, আমাদের এখানে বিভিন্ন কমিউনিটিকে তাদের নিরাপত্তা, তাদের যে নাগরিক অধিকার সেটা নিশ্চিত করার মাধ্যমে দেখাতে হবে যে আমরা ভারতের থেকে একটা উন্নত এবং ইডিওলজিক্যালি আরও বেটার মানবিক একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রমাণ করতে হবে। তো অনেকেই হয়তো বাংলাদেশেও আপনারা হয়তো দেখবেন সামনের দিনে, কারণ ঘৃণা ছড়ানোর রাজনীতিটা খুব দ্রুত জনপ্রিয়তা পায়, এটা উপমহাদেশের একটা আসলে আমাদের চ্যালেঞ্জ। তো দেখবেন যে অনেকে হয়তো ঘৃণা ছড়ানোর রাজনীতি শুরু করতে পারে বা আগ্রহী হয়ে উঠতে পারে। এক্ষেত্রে নাগরিক হিসেবে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমরা যে ভারত থেকে এবং উপমহাদেশের অন্যান্য রাষ্ট্র থেকে একটা বেটার রাষ্ট্র এবং আমাদের নাগরিকদের সিভিক সেন্স যে তাদের থেকে বেশি, এটা আমাদেরকে প্রমাণ দিতে হবে। ইতিপূর্বে আমরা দিয়েছি, ভবিষ্যতে আমরা দেবো ইনশাআল্লাহ। আমরা দেখছি যে যেহেতু ভারত নিয়ে কথা বলছি, আরেকটু বলি। আমি গত 1-1.5 মাস 2 মাস ধরে বিভিন্ন ফোরামে ইন্টারনালি বলছিলাম, আজকে পাবলিকলি বলি যে ভারতে একটা গণঅভ্যুত্থান অত্যাসন্ন। কারণ আমরা দেখেছি যে পৃথিবীতে যেই রাষ্ট্রগুলোতেই ক্ষমতা হস্তান্তরের গণতান্ত্রিক প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায়, তখন ওই স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং অটোক্রেটদেরকে নামানোর জন্য মানুষকে নেমে আসতে হয়, জনগণকে নেমে আসতে হয়। এবং আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশে হয়েছে, নেপালে হয়েছে, এর আগেও অন্যান্য বিভিন্ন দেশে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে। তো ভারতে কিন্তু ক্ষমতা হস্তান্তরের যে গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা নষ্ট হয়ে গেছে। এখন ভোটার তালিকা থেকে বাদ দিয়ে সিস্টেমেটিক্যালি ইলেকশন করা হয়, তাদের সাংবাদিকতার ইন্ডেক্স থেকে শুরু করে ফ্রিডম অফ স্পিচ সব কিছু একটা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো এটা একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো অনেকেই ফলো করছেন যে ককরোচ জনতা পার্টি, সেখানকার জেনজিদের খোলা একটা জাস্ট ইনস্টাগ্রাম হ্যান্ডেল, যেটা আজকে মনে হয় 14-15 মিলিয়ন তারা ক্রস করে ফেলেছে। ভারতের যে কোনো পলিটিক্যাল পার্টির পেজ থেকে বেশি রিচ তারা পেয়েছে। এটা এক ধরনের ফর্ম অফ রেজিস্ট্যান্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা দেখাচ্ছে। তো এটা রাজপথে নামতে বেশি সময় লাগবে না। এটা আবার অনেকে মনে করতে পারে যে আজকে বক্তব্যের পরে যে আমি হয়তো ডিপ স্টেট থেকে ইনফরমেশন নিয়ে বলছি, আসলে তা না। এটা বোঝা যায় যে একটা গতিপথ থাকে, যে আপনি কোন দিকে যাচ্ছেন তার উপরে নির্ভর করে। যদিও ফেডারেল রাষ্ট্রে এটা একটু কঠিন, তারপরেও ইয়াংরা, জেনজিরা, জেন আলফারা আসছেন, তারা ডিসরাপশন করেন। আমরা দেখেছি পৃথিবীতে এই ডিসরাপশন ঘটেছে। যখন আপনি ক্ষমতা হস্তান্তরের কোনো গণতান্ত্রিক উপায় রাখবেন না, যখন আপনি মানবাধিকারের কোনো বাড়াই রাখবেন না, যখন আপনি সংখ্যালঘু নির্যাতন করবেন, যখন আপনি রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচকে বাকরুদ্ধ করে রাখবেন, তখন এই জেনজি এবং জেন আলফারা তারা রাজপথে নেমে আসবে। এটাই পৃথিবীতে ঘটছে, এটা সামনের দিনে আরও ঘটবে। আমাদের প্রজন্মকে তো আপনারা দেখছেন, জেনজি যারা ডিসরাপশন অলরেডি করছে, আমাদের পরে যারা আসতেছে তারা কিন্তু আরও ভয়ানক, জেন আলফারা কিন্তু আরও ভয়ানক। তো তারা কিন্তু, আমরা তো তাও কিছুটা ভদ্রতা, কিছুটা সভ্যতা, কিছুটা কিছু ক্ষেত্রে একটু চক্ষু লজ্জা হয়তো রাখি, এই কারণে হয়তো সন্ত্রাসীদেরকে বা আপনাদেরকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রেও একটু সময় নেই, তারা সেটাও নেবে না। তো ফলে আমরা মনে করি যে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থানের পর আর পিছিয়ে যাওয়ার উপায় নাই। আপনারা ওল্ড সেটেলমেন্টের যারা সুবিধাভোগী আছেন, তারা হয়তো একটু টেনে ধরে রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না আলটিমেটলি, কারণ এটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়ে গেছে। এখানে যারা বসে আছে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা বড় হচ্ছে, তাদের মনে তো এই সংবিধান নিয়ে আর কোনো সম্মান অবশিষ্ট নাই। তো
এই সংবিধানকে নিয়ে যখন কোনো সম্মান থাকে না আমাদের মধ্যে, সংবিধানের প্রতি যখন কোনো শ্রদ্ধা থাকে না, তখন এটা জাস্ট একটা কাগজের বই ছাড়া আর কিছু না। এটাকে ছুঁড়ে ফেলে দেয়া এখন মাত্র সময়ের ব্যাপার, এটা জাস্ট ম্যাটার অফ টাইম। এটা আপনারা ধরে রাখতে পারবেন না বেশি দিন। জেনজিরা আছে, জেন আলফারা আসছে, তারা এটাকে ছুঁড়ে ফেলবে এবং এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা, একটা শক্তিশালী সরকার ব্যবস্থা তৈরি করতে হবে। তো সামনের দিনে এই নতুন বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আপনাদের এই নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে আপনাদের সহযোগিতা এবং আপনারাই ফিল্ডে আছেন, আপনাদের দায়িত্বটাই সবচেয়ে বেশি। সেই দায়িত্ব আপনারা পালন করবেন এবং এই ধরনের আলোচনাগুলো জেলা পর্যায়ে না শুধু উপজেলা পর্যায়ে আপনারা করবেন এবং জনগণের মধ্যে এই সচেতনতাটা বৃদ্ধি করবেন এবং এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।